নিরপেক্ষতার ব্যাপারে বিএনপির কোনো ইয়ে নেই, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই, এইসব দেখলাম আমরা। আর অন্য ধর্মীয় মৌলবাদী দলগুলো তো আছেই, এনসিপি তো আছেই, পুরোটা সব ফেলে দেওয়া, সংবিধান ফেলে দেওয়া। এবং এনসিপির নেতারা তো বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন নতুন সংবিধান হবে। শুরু যদি করেন আপনি। ধন্যবাদ। নতুন বন্দোবস্ত যে হবে সেটি তো প্রত্যাশিত। যারা এই বিপ্লব বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা শরিক হয়েছেন তাদের দৃষ্টিকোণ থেকে। এখন আপনি সেই ৭২-এর সংবিধানে যে ৪ মূলনীতি ছিল সেটি শেষ অবধি আপনার পরিবর্তিত হতে হতে আপনার ধর্ম নিরপেক্ষতাটা বোধহয় আগেই হারিয়ে গিয়েছে। আর বঙ্গবন্ধুর সময়ে আমরা তখন স্কুলে পড়ি, যারা তার অনুসারী তারা আমাদের শ্রেণী কক্ষগুলোতে এসে যে ভাষণটা দিতেন তা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম: ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এইটি প্রপাগেট করবার চেষ্টা করতেন। তো সেটা খুব একটা পরবর্তীতে ধোপে টেকানো যায়নি। আপনার সমাজতন্ত্র যেমন পাল্টে গেছিল সামাজিক ন্যায় বিচারের সমাজতন্ত্র হিসেবে, তেমনি আল্লাহর প্রতি বিশ্বাস, অবিচল আস্থা ইত্যাকার বিষয়গুলো চলে এসেছিল। এখন আপনার সিরিল রেডক্লিফ যখন দায়িত্ব পেলেন সেই সীমারেখা তৈরি করে দিতে, ৪,০০০ কিলোমিটারেরও বেশি লম্বা সীমান্ত, স্থল সীমান্ত ভারতের সঙ্গে, তখন আপনার এই মাশরিকি পাকিস্তানে আপনার প্লেবিসাইট করে বৃহত্তর সিলেট এর অধিকাংশ এলাকা যোগ দিয়েছিল এই অ্যারেঞ্জমেন্টে। করিমগঞ্জ রেখে দেওয়া হয়েছিল, যদিও মুসলিম মেজরিটি এলাকা ছিল সেটি নানাবিধ কারণে। আর এখানে ৯২ গ্রাম না ৯৮ গ্রাম যারা মূলত হরিজন সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু মুসলিম মেজরিটি ডমিনিয়ন হতে যাচ্ছে তৎসত্ত্বেও সেটা জানা সত্ত্বেও যোগ দিয়েছিলেন তৎকালীন মাশরিকি পাকিস্তানে। এবং মতুয়া সম্প্রদায় সমৃদ্ধ গোপালগঞ্জ এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছিল এই অ্যারেঞ্জমেন্টে। এখন এন্ড অফ দ্য ডে বাংলাদেশ বাঙালি হোমোজিনিটি যেটা, সেই উপাদান সমৃদ্ধ তো বটে, সঙ্গে কিন্তু আবার মাল্টি এথনিক। এখানে বর্তমান সরকারের একটা অংশ চিরস্থায়ী ভাবে যে বন্দোবস্তটি করতে চান সেটি হচ্ছে আদিবাসী স্বীকৃতি দেয়া। আমাদের পার্বত্য যে ১৩টি গ্রুপ আছে, জনগোষ্ঠী, মতান্তরে আরো গোটা চারেক বেশি, আবার সেখানে ১০০০ চারেক কুরখা সম্প্রদায়ের মানুষও আছেন। এবং বীর বাহাদুর, যিনি আপনার বান্দরবানের সংসদ সদস্য ছিলেন, মাননীয় সংসদ সদস্য, তিনি গুর্খা, সেজন্যই নেপালি টাইটেল বাহাদুর আপনি তার নামের সঙ্গে পাচ্ছেন। আমাদের গত সংসদেও আমরা একজন পাঞ্জাবি সংসদ সদস্য দেখেছি এখানে, যার বাড়ি লাহোর। তিনি বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে গেছেন, এটা খুব কম লোকে জানেন। আপনাদের সিলেটের গোয়াইনঘাট মানুষ ইমরান আহমেদ, তিনি কিন্তু ইথনিক পাঞ্জাবি, বাঙালি নন। এই যে আপনার কম্পোজিশন, এগুলো নিয়ে নানান রকম কথাবার্তা আছে। তো এখন এখানে আপনার পার্বত্য ৩টি জেলা, তাদের সঙ্গে এক ধরনের শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তারা অস্ত্র সংবরণ করেছেন। আবার নতুন করে নাথান বম, তিনি কেএনএফ নাম দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছেন। রশিদ খিসার, সে ইউপিডিএফ, তারাও কিন্তু থেমে নেই। তো এইরকম একটি পটভূমিতে সংবিধান থেকে আপনি যদি নানান কিছু কাটছাট করে ফেলেন এই সুযোগে, তাতে
ঐকমত্যের বদলে ঐক্য বিনষ্টকারী নানান রকমের উপাদান কিন্তু মাথাচাড়া দেবে, এটা কেউ আটকাতে পারবে না। আর আমার কাছে এই যে চিন্তাটা ঐকমত্য কেন হবে, এটা তো প্রয়োজন নেই। কারণ হচ্ছে এটা বহুমতের সমাজ আমরা গড়ে তুলতে চাই। বহুমতের সমাজ বলতেই গণতন্ত্র বোঝায়, শান্তিপূর্ণ সহাবস্থান বোঝায়। এখানে হানাহানি মারামারির উপকরণ যত বেশি বপন করবেন তত কিন্তু মোজাইকটা ভঙ্গুর হয়ে যাবে। এইটি সেজন্যই পুরো বিষয়টাই ছেদক বলে আমার কাছে মনে হয়েছে। সুতরাং এখানে আসলে একটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আমাদের এই সংস্কার খেলার মধ্য দিয়ে। তার কারণে আপনার যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো ডেফিনেটলি চেষ্টা করবেন ক্ষমতা আবার ফিরে পেতে। আপনি নিকোলো ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স ট্রাটাইস যে গ্রন্থটি, সেটাতে দেখবেন কতগুলো জিনিস মানুষ কখনো ভোলে না। একটি হচ্ছে সম্পত্তি, তার অন্যতম, এবং আপনার তার সঙ্গে মিল রেখে বলতে পারেন ক্ষমতা, তারপরে আপনার নারী, তারা আপনার সিম্বল অফ অনার, মানে মধ্যযুগীয় চিন্তার এক্সটেনশন হিসেবে যদি চিন্তা করেন। তো সব মিলিয়ে এখন যারা ক্ষমতার বাইরে আছেন, যারা তারা চিরস্থায়ী ভাবে ক্ষমতার বাইরে কখনোই থাকতে চাইবেন না, তারা ক্ষমতার অংশীদার হতে চাইবেন। ইতালীয় সমাজতত্ত্ববিদ পরেটোর মতে এলিট দুই রকমের, গভর্নিং এলিট, নন গভর্নিং এলিট। এখন তার হিসাব মতে যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল এনসিপি, তারা হচ্ছেন গভর্নিং এলিট, আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা হচ্ছেন নন গভর্নিং এলিট। আওয়ামী লীগের লোকজন বা তার অঙ্গ সংগঠনের লোকজন, তাদের মিত্র 14 দলের লোকজন, তাদের মিত্র জাতীয় পার্টির লোকজন। এখন রাফলি 50% অফ দ্য পপুলেশন ক্ষমতার বাইরে, আর ক্ষমতার সঙ্গে আছেন কোন না কোন ফর্মে প্রত্যক্ষ ভাবে বাকি 50%। সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কিন্তু অ্যাপেক্সে বসে আছেন যারা এনসিপি সঙ্গে যুক্ত। এখন যেইভাবে স্পয়েল ডিস্ট্রিবিউটেড হচ্ছে তাতে আপনার হাড় মাংস কিন্তু বাদ থাকবে বলে মনে হয় না বাই দ্য টাইম নির্বাচনের সময় যখন চলে আসবে। আর নির্বাচন তো আমি আগেই বলেছি যে এটা ইজ অলমোস্ট লাইক চিমেরা। যতক্ষণ পর্যন্ত নির্বাচন হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আস্থাশীল নই যে নির্বাচন হবে। বিষয়টা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছে। ফলে আপনার শেষ পর্যন্ত সংবিধান কতটুকু কি পরিমাণ থাকবে, তার বিপরীতে এখানে আবার নতুন যুদ্ধ আমরা দেখি কিনা 24 বনাম 71 অনুসারীরা, এটা অবশ্যম্ভাবী। কারণ হচ্ছে এটা জেনারেশনাল গ্যাপও আছে, নতুন প্রজন্ম বনাম আগের প্রজন্ম, তারপর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, ক্ষমতার বিন্যাস, সবকিছু মিলে একটা এসপার ওসপার হওয়ার সময় প্রায় সমাগত। এবং সম্ভবত অগাস্ট হবে এইসব মীমাংসার মাস। আপনার জুলাই সনদ ঘোষণার নানান রকমের কথাবার্তা চলছে, ড্রাফট চূড়ান্ত হয়ে গেছে। এখন হয়তো কৌশলটা বাকি যে এটা কি ওয়েবসাইটে তারা বলে দেবেন, না জনে জনে ফেরি করবেন, না আপনার আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মতো চোখ রাঙিয়ে রীতিমতো কর্কশ ভাবে বিষয়টি উপস্থাপিত হবে। সবকিছু মিলিয়ে নানান রকমের শঙ্কা আশঙ্কা এগুলো দোলাচলের মধ্যে আমরা আছি। আর যখনই জুলাই ঘোষণা আসবে তার প্রতিক্রিয়ায় আপনার মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে বার্তা, সেটি নতুন করে আবার ফোরফ্রন্টে চলে আসতে পারে। এবং যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং যেটি আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম প্রেডিক্ট করেছিলেন যে আপনার
গৃহযুদ্ধ আসন্ন। তো ছোটখাটো একটা গৃহযুদ্ধ দিন 4-5 যদি হয় তাহলে অবাক আর কিছু থাকবে না। আপনার নিশ্চয়ই রুয়ান্ডা বুরুন্ডির কথা মনে আছে। আমার সৌভাগ্য হয়েছিল ওই অঞ্চলে ঘোরাফেরা করবার। তুতসি এবং হুতি এই দুই সম্প্রদায় নিজেদের মধ্যে 1 সপ্তাহের মধ্যে মারামারি করে 6-7 লাখ লোককে স্বর্গে পাঠিয়ে দিয়েছিলেন। তো ফলে আমাদের এখানে যদি 3-4 মধ্যে ঘটনা ঘটে যায় তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ। এরকম দেখছেন আপনি তাহলে সিনারিওটা? আমি মনে করি না দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের স্পেস আছে বাংলাদেশে, কিন্তু যা কিছু হবে তা স্বল্প সময়ের মধ্যে। মানে সেরকম সম্ভাবনা হয় 4-5 দিনের বেশি হবে না, সম্ভাবনা প্রবল। এটা নিয়ে কারো কোনো সংশয় থাকা উচিত না। অনেকে আপনার 71-এ যেমন আমি ছোট ছিলাম, আমার মনে আছে যে খাদ্য অভাব হতে পারে, সেই বিবেচনায় অনেকে আপনার খাবার মজুত করেছেন। এখনকার দিনে হলে হয়তো পানির বোতলও মজুত করতেন। তারপর আপনার প্রয়োজনীয় ভোজ্য তেল, তারপরে আপনার গাড়ি ঘোড়া চালাবার জন্য যা কিছু দরকার, জ্বালানি, সবকিছুই আপনার সপ্তাহখানেকের জন্য মজুদ রাখা ভালো। যুদ্ধ তো যুদ্ধ। একেবারে আপনি একটা জিনিস বলছিলেন, নতুন প্রজন্ম, আগের প্রজন্ম, মুক্তিযুদ্ধ। তার মানে এটা পরিষ্কার যে কথাগুলো বলা হচ্ছে যে বাংলাদেশ দুভাগে বিভক্ত, লিবারেশন আর অ্যান্টি লিবারেশন, মুক্তিযুদ্ধ অ্যান্টি মুক্তিযুদ্ধ। মানে অ্যান্টি মুক্তিযুদ্ধরাই এখন রোল প্লে করার চেষ্টা করছেন বা করছেন, তারা এখন রোল প্লে করছেন। না দেখুন, সাইকেলটা চক্রাবর্ত বলে না, সেটা ঘুরে এসছে। যেই সোহরাওয়ার্দী উদ্যানে আপনার সারেন্ডার সেরেমনি অনুষ্ঠিত হয়েছিল, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, তা একেবারে 180 ডিগ্রি সমারসল্টে চলে আসার মতো ঘটনা দেখলাম আমরা। যেটা দাবি করা হয়েছে জামাতের পক্ষ থেকে যে বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের সময়ও সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হতে পারেনি। এবার তাদের সমাবেশে তার চেয়ে বেশি মানুষের লোক সমাগম হয়েছে। দেখুন, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এই দাবিটি তুলেছেন, এবং যেখানটায় সারেন্ডার সেরিমনি, মানে যেই স্পেস এরই তো কোনো না কোনো অংশে হয়েছে, সেখানে অনেকটা সেই রকম আপনার রিচুয়ালের মতো আপনার ফ্রেঞ্চ ব্রিটিশ জেনারেলরা সালাদিন দা ম্যাগনিফিসেন্ট তার কবর খুঁজে বের করেছিলেন। ব্রিটিশ ম্যান্ডেট এবং ফ্রেঞ্চ ম্যান্ডেট সাফল্যের সঙ্গে কার্যকর করার পর, এবং তার কবরে পা দিয়ে ঘোষণা দিয়েছিলেন, উই হ্যাভ কাম ব্যাক সালাদিন। তো সেই রকম কায়দায় এবার তারা জানান দিয়েছেন যে ওয়েল, উই হ্যাভ কাম ব্যাক ইন এ ট্রায়াম্ফ্যান্ট ম্যানার। আমরা কিন্তু পরাজিত শক্তির মতো মাথা নিচু করে আসিনি, বুক ফুলিয়ে মাথা উঁচু করে এসেছি। এবং তারা বাংলাদেশের সবচাইতে অর্গানাইজড ফোর্স, সবচাইতে ডিসিপ্লিন ফোর্স, এবং আপনার তাদের সঙ্গে কোনো ম্যাচ কেউ হন না এমনটি তারা মনে করেন বর্তমান বাংলাদেশে। এবং সর্বত্র প্রফেশনাল যতগুলো জায়গা আছে সর্বত্র তারা বিরাজমান। এবং আমাদের মাননীয় বয়োবৃদ্ধ উপদেষ্টা, তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্ব পালন করছেন, শিক্ষা মন্ত্রণালয়ের থেকে লিস্ট আউট হয়েছেন। জি, তিনি সম্প্রতি একটু কনফেশন স্টাইলে বলেছেন যে মৃদু বিএনপির প্রতি আপনার এক ধরনের প্রচ্ছন্ন স্নেহাশিসতার তাকে দেখাতে হয়েছে। কিন্তু আসলে সত্যিকার অর্থে যারা এই সমাবেশটি করলেন সোহরাওয়ার্দী উদ্যানে, তাদের প্রতি পরিপূর্ণ আপনার সহযোগিতা করা হয়েছে। ফলে আমি বলবো 95% রাষ্ট্রীয় এডুকেশন সাবসেক্টর এখন মূলত যারা 71-এ ভিন্ন অবস্থানে ছিলেন তাদের প্রতি আনুকূল্য দেখানো হয়েছে।
একদম। আপনি বলছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের ফুটেজ কিন্তু সেটা বলছে না। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের ফুটেজ কিন্তু সেটা বলে না যে পুরো পরিপূর্ণ হয়ে গেছিল সোহরাওয়ার্দী উদ্যান, এবং এটা সারা দেশের জামাতের সকল শক্তি এনেই সমাবেশ। যাক, এটা আমরা আলোচনা করি না। আরেকটা জিনিস জানতে চাই যে জামাত ইসলাম বলছে এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হলো, তার মানে আপনি বলছিলেন যে ৫, ৭, ১০ দিন ১৫ দিনের একটা সংঘাত অনিবার্য হয়ে গেছে। তাহলে এইটা আপনি বলছেন ৪-৫ দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তার মানে জুলাই সনদ কি ৩ তারিখে ডিক্লেয়ার হবে, এবং সেই ক্ষেত্রে কি আসলে সংবিধানকে কিল করেই হবে কিনা? দেখুন, চূড়ান্ত যে খসড়া, এটি সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং তাদের মতামত কি সেটা সহ হয়তো চূড়ান্ত করা হবে, অর্থাৎ এটা হবেই, অনিবার্য। এবং এটি যখন ঘটবে, বিরুদ্ধ পক্ষ তারাও কিন্তু বসে থাকবেন না, তারাও ঘোষণা দেবেন এবং নেমে পড়বেন আলিয়ালি করে, যা হয় আর কি, রণহুঙ্কার যেটি। এই যে মুক্তিযুদ্ধের পক্ষের অনেকগুলো দল যারা বামপন্থী, তারা বিগত আন্দোলনে ছিলেন, অথবা বিভিন্ন দলের মধ্যে আছেন, এরকম হতে পারে না? হ্যাঁ, আপনার বিএনপির সিনিয়র নেতাদের অনেকেই কিন্তু বীর মুক্তিযোদ্ধা, রাইট। যেমন আমাদের ঢাকার নগর পিতা ছিলেন সাদেক হোসেন খোকা, আমাদের সালাম ভাই, মির্জা আব্বাস, তারপরে আপনার যিনি ভাইস চেয়ার আমাদের বরকতুল্লাহ ভুলু মহোদয়, তারা সবাই বীর মুক্তিযোদ্ধা। তার মানে তাদের মধ্যে একটা রিপারকেশন হবে এটার জন্য, তারা তো চাইলে এটা স্বাভাবিক। এখন ধরুন আমাদের শহীদ জিয়াকে আপনি কিভাবে আলাদা করবেন? ইন্সপেক্টর কমান্ডার, বীর উত্তম, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া, মহামান্য রাষ্ট্রপতি হয়েছিলেন, সেনা প্রধান হয়েছিলেন, এই সব কভেটেড পজিশনে থাকা একজন মানুষ, তাকে আপনি মুক্তিযুদ্ধ বিযুক্ত করবেন কি করে? সংবিধান ছুঁড়ে ফেলে তিনি আর থাকতেছেন না। বিষয়টা হচ্ছে যে সংবিধানের খোল নইছে যদি আপনি পাল্টে ফেলেন, এবং সেই রকম একটা এরাদা বা নিয়ত নিয়েই কিন্তু এই সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে। আপনি যে বৃক্ষের বীজ বপন করেছেন, সেটি পত্র পল্লবে বিকশিত হয়ে এখন মহিরুর আকার ধারণ করেছে। তো এই বৃক্ষের কাছে প্রার্থনা হয়তো করতে হতো দার্শনিক আহমদ শফা যদি বেঁচে থাকতেন, একেবারে বটবৃক্ষের প্রতি কাছে প্রার্থনা না করে। আমরা প্রত্যাশা করি এমন কোনো ঘটনা না ঘটুক, এবং এই জুলাই সনদ যাই হোক, এটা সংবিধানকে যেন সংবিধানের অল্টারনেটিভ কিংবা সংবিধানকে চ্যালেঞ্জ করে এমন কিছু না হোক, এটা আমরা প্রত্যাশা করি। এবং নিশ্চয়ই আপনি যে ইয়েটা করছেন, সন্দেহটা করছেন, ধারণাটা করছেন, সেটা যেন আসলে ধারণাই থাকে, এটা যেন বাস্তবে রূপ না নেয়, সহিংসতা যেন বাস্তবে রূপ না নেয়, সেটা প্রত্যাশা। একেবারে আমরা আরেক সামান্য দুই একটা বিষয় আলোচনা করে শেষ করবো ছোট করে। এই যে সমন্বয়করা এই কিস্তিতে, গ্রামীণ ব্যাংক কিস্তিতে যেভাবে টাকা দেয় আর নেয়, সমন্বয়করা কিস্তিতে চাঁদা তোলা শুরু করলেন, এবং এখন ধরা পড়লেন। কাঁচা বাড়ি ছিল, ভাঙ্গা বাড়ি ছিল, পাকা বাড়ি হয়ে গেল এই কয়েক মাসে। এই আলাদিনের আশ্চর্য প্রদীপের জন্যই কি, চেরাগের জন্যই কি তারা আসলে এই জুলাই আগস্টে কথিত বৈষম্য আন্দোলন করলেন কিনা? দেখুন, মানুষের চাহিদা অফুরা। এখন ধরুন, যখন আপনি নিম্ন বর্গে অবস্থান করেন তখন চাহিদা একরকম হবে, যখন উচ্চ বর্গে চলে আসেন তখন আপনার চাহিদা হবে সীমাহীন। ব্যাপারটি এক জন্মে তাই ঘটেছে। আপনার চিন্তা যদি হয় জিরো থেকে হিরো হওয়ার, তাহলে তো এরকম ড্রাইভই থাকবে, এটাই স্বাভাবিক। আপনার আটপৌরি জীবনে যদি থেকে শ্রম এবং ঘাম ছড়িয়ে আয় রোজগার করতে চান, তাহলে আর যাই হোক আপনার এই যে কায়দা করে রীতিমতো জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে যা কিছু আপনি আদায় করতে পারবেন, সেটি সারা জীবন কাজ করলেও অর্জন করা হয়তো সম্ভবপর হবে না। তো সেই রিয়েলাইজেশনটাই তাদের পেয়েছে।
না, এই যে মনে করেন এই যে লম্বা লম্বা বক্তৃতা দিতেছেন গিয়ে বাংলাদেশ পাল্টে দিব, বাংলাদেশ বদলে দিব, নতুন বন্দোবস্ত, নতুন না না, বলতে বাংলাদেশ। বলতে তো দিয়েছেন। না না, এই বিষয়ে আমি যেটি বলবো, না তারা আমি অবশ্যই বাংলাদেশ নৈচে না পাল্টে দিয়েছেন। আপনার আচ্ছা, এই যে মব সংস্কৃতি, তা প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন, এবং আপনার ন্যূনতম অ্যাকাউন্টেবিলিটির কোনো স্পেসই এখন আর অবশিষ্ট নেই। এটাই কি পাল্টে দেওয়ার রূপ? অবশ্যই, অবশ্যই এটা বলতেই হবে। ক্রেডিট গোস টু দেম। তারা সবকিছু পাল্টে দিয়েছেন, নতুন বন্দোবস্ত চালু করেছেন। যারে যেখানে পারো মেরে ফেলো, চাঁদা নাও, টাকা নাও। বিত্তশালী হতে হবে এখন, ছলে বলে কৌশলে যেভাবেই পারেন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখতে চাই আপনি কামিয়াব হয়েছে। তার মানে নতুন বন্দোবস্ত মানে বিত্তশালী হও। ডেফিনেটলি। আপনার প্রফেসর ইউনূস তো সবাইকে আহ্বান জানিয়েছেন যে বাবা, তোমরা চাকরি বাকরির চেষ্টা করো না, তোমরা এন্টারপ্রেনার হও। তো তারা তাদের মতো করে তাদের বুদ্ধিতে যা কুলিয়েছে সেভাবে এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকবে মনে হচ্ছে। তাদের এই চেষ্টা পিরামিড স্কিমকেও ছাড়িয়ে গেছে। মানে রাতারাতি, মানে আমরা প্রবাদ যেটা শুনতাম, আঙ্গুল ফুলে কলা গাছ, হুম, এখন আঙ্গুল ফুলে আপনার বট গাছ হয়ে গেছে। কলা গাছ তো সব জিনিস হুম। শীর্ণকায় সেই তুলনায়। এই নতুন বন্দোবস্তায় রাতারাতি বট গাছে পরিণত হয়ে যাওয়া। একেবারে শেষ পর্যায়ে যদি আপনি বলেন, এই বন্দোবস্ত করতে গিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ানি হচ্ছে, দৌড় প্রতিযোগিতা হচ্ছে। স্বাভাবিকভাবেই নেত্রকোনায় দেখলাম গতকালকে দেখলাম নেত্রকোনায় ব্যাপক দৌড় প্রতিযোগিতা হয়েছে নতুন বন্দোবস্তের। এখন আমরা তো একটা সময় দৌড় সালাউদ্দিনের কথা জানতাম, এখন এই সব দৌড় দেখলে দৌড় সালাউদ্দিন হয়তো লজ্জা পাবে। ট্যাঙ্কের ভিতরে ঢুকে যাওয়া, এপিসির ভিতরে ঢুকে যাওয়া, রাইট। এবং মাথা নিয়ে, মাথা উঁচু করে বুক ফুলিয়ে নয়। এরপরও কিভাবে এরা এত বক্তৃতা দিয়ে যাচ্ছে নতুন বন্দোবস্তর? দেখুন, কান কাটা হলে তো আর কোনো সমস্যা নেই। হায়া, লজ্জা, আব্রু কিছুই আর অবশিষ্ট থাকে না তখন। হালুম হুলুম করলেই চল। ভাবটা এরকম, আমি শের, সুতরাং শোর আমি করব না তো কে করবে? এই পরিণতি কি আসলে? পরিণতি প্রপাত ধরনী তল, যে ডালে বসে আছেন সেটা ক্রমাগত যদি কাটতে থাকেন, তাহলে গোপাল ভাঁড়ের সেই গল্পের পরিণতিতে যা দেখেছিলাম আমরা তাই হবে। ডাল ভেঙে পড়বে কাটতে কাটতে। অবশ্যম্ভাবী হবে, সেটি বলা যায়। এই পরিণতির দিকে যাচ্ছে নিশ্চিতভাবে, কোন সন্দেহ। এই যে মনে করেন যে পরিণতিটার কথা আপনি বললেন, ওই পরিণতির দিকে যাচ্ছে। যে কালচার তারা প্রতিষ্ঠিত করলেন, যে নতুন বন্দোবস্ত, কেউ কেউ বলেন ভণ্ডবস্ত, এই যে প্রতিষ্ঠিত করলেন, টাকা বানাও, বটগাছ হও, হ্যাঁ এখনই সময়, হ্যাঁ চাকরি বাকরির দরকার নাই, এই পরিবর্তন, এইটার মানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়ার তো বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখুন, আগে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো ক্ষমতার অপব্যবহার করে বিত্তশালী হয়েছেন, তবে তা ধরা ছোঁয়া যায়, দেখা যায়। এখন যারা বিত্তশালী হয়েছেন তাদের তো তল পাবেন না আপনি, কারণ সবাই বা অধিকাংশ ক্ষেত্রেই তারা ইনভেস্ট করেছেন বিটকয়েনে। এখন বিটকয়েনের দিশা তো আপনার ধরুন, যারা আওয়ামী লীগ করতেন, যারা বিএনপি করতেন, যারা জাতীয় পার্টি করতেন, তাদের পক্ষে কশিনকাল ওই জিনিস মাথায় আসেনি। আধুনিকতম কারবার, নতুন সব তুর্কি, ফলে যা তারা পেয়েছেন অ্যাভেলেবল তাই করেছেন। শেষ প্রশ্নটা করি, মানুষ কি আসলে প্রতিবাদ মুখর হচ্ছে এটার বিরুদ্ধে? মানুষ বুঝবার চেষ্টা করছে, এখনো পুরোপুরি ভাবে বুঝে ওঠেনি। যদি বুঝে উঠতো তাহলে আপনার বহু আগেই আমাদের প্রফেসর ইউনূসকে আবার প্যারিসে ফিরে যেতে হতো। আর কি প্যারিসে যাওয়ার সুযোগ আছে নাকি? সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। আফটার অল তার বিশাল ব্লক ভর্তি
দরদালান সেখানে তার সামাজিক ব্যবসার কাজে নিয়োজিত। সুতরাং সেই হাতছানি সুযোগ পেলে ছাড়বেন কেন? আর আমাদের এখানে তো সবার দয়ার শরীর, আপনার সিনিয়র সিটিজেন বিবেচনায় তাকে হয়তো গ্রেসফুল এক্সিট দিয়েও দেওয়া হতে পারে। তাহলে নির্বাচন হচ্ছে না, উনি প্যারিস যাওয়ার চিন্তা করছেন কোনটা? এই যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে গতদিন আমরা দেখলাম 13 দলের তার একটা চিন্তা বা এরাদা এরকম আছে, কিন্তু শেষ পর্যন্ত সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে। শেষ পর্যন্ত সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে। যদি ঘোষণা করেও ফেলেন সেটি কার্যকর করার সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে। তার মানে